আমরা আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে সাউন্ড অধ্যায় 15 শব্দের ব্যতিচার ক্লাস নাম্বার 15.3। গত ক্লাস দুইটা ক্লাস হয়েছে এই চ্যাপ্টারে আমাদের। আমরা গত ক্লাসে কিছু অঙ্ক করছি, আজকে কিছু অঙ্ক করব, তাই এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আজকের ক্লাসে প্রথম অঙ্কটা হচ্ছে এটা। অঙ্কটা একটু তোমরা পড়ো। একটি খোলা অর্গানল 256 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট একটি সুশলাকার সাথে 8টি স্বরকম্প তৈরি করে। মানে ঘটনা যেটা দেওয়া আছে ডাটা গিভেনটা আমি লিখি 8টি স্বরকম্প মানে 8টি বিট তৈরি করে। তার মানে খোলা অর্গানল আমি লিখি, দেখো আমি ডাটা গিভেন লিখতেছি। খোলা অর্গানল প্লাস শস্যলাকা ইজিক্যাল টু 8টি বিট। এটা বুঝতে লেখাটা প্রথম লাইনে যেটা বলছে একটি খোলা অর্গানল একটা অশস্য এলাকার সাথে 8টি বিট উৎপন্ন করে, 8টি বিট উৎপন্ন করে। আর এখানে যে কম্পাঙ্কটা দেওয়া আছে এটা কার, অর্গানলের না শস্যলাকার? 256 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট একটি শস্যলাকার সাথে, তার মানে শস্যলাকার কম্পাঙ্ক শলাকার কম্পাঙ্ক n1 ইজিক্যাল টু শস্যলাকার কম্পাঙ্ক। আমি যাটা দেওয়া আছে লিখতেছি আর কি, তোমরা বুঝতেছেন কথা। দেখো শস্যলাকার কম্পাঙ্ক n1 ধরলাম, n1 ইজিক্যাল টু 256। আচ্ছা দেখো, খোলা অর্গানল এবং শস্যলাকা মিলে বিট তৈরি করে 8টা। শস্যলাকার কম্পাঙ্ক দেওয়া আছে 256। সুতরাং অর্গানলের কম্পাঙ্ক অর্গানলের কম্পাঙ্ক n2 ইজিক্যাল টু কত? n2 কত হবে? এই যে একটার কম্পাঙ্ক যদি 256 হয়, একটার কম্পাঙ্ক 8টি বেশি হবে না 8টি কম হবে? তার মানে অর্গানলের কম্পাঙ্ক হবে 256 মাইনাস 8, 256 মাইনাস 8, তাহলে কত হবে? 248 অথবা 256 প্লাস 8 কত? 264। এই দুটোর মধ্যে একটা হবে। তো আমরা প্রথম লাইনের ডাটা থেকে আমরা এই জিনিসগুলো পাইছি। একটি খোলা অর্গানল 256 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট একটি শস্যলাকার সাথে 8টি স্বরকম্প উৎপন্ন করে। এই লাইনের ডাটাগুলো আমরা এখানে লিখছি। খোলা অর্গানল প্লাস শস্যলাকা 8টি বিট উৎপন্ন করে। শস্যলাকার কম্পাঙ্ক n1 ধরলাম 256, সুতরাং অর্গানলের কম্পাঙ্ক হবে n2 ইকুয়াল টু কত হবে? এই 256 সাথে 8 যোগ অথবা 256 থেকে 8 বিয়োগ, তাই না? এখন আসো, সুরশলাকা কর্তৃক নিঃসৃত সুরের কম্পাঙ্ক অপেক্ষাকৃত কম। আচ্ছা, এখানে বলছে কম হবে। সুরশলাকা কর্তৃক নিঃসৃত সুরের কম্পাঙ্ক কম, তাই না? তাহলে সুরশলাকার কম্পাঙ্ক কত? 256, মানে এটা কম বলছে, এটা কম। তাহলে অর্গানলের কম্পাঙ্ক কত হবে? বেশি। তাহলে 248 হবে না, এই 248 হবে না, বেশিটা হবে, বেশিটা 264 হবে। ঠিক আছে, বুঝতে পারছো? n2 ইজিক্যাল টু কত হবে? 264। কীভাবে বের করলাম? এটা তো এর আগের অঙ্কে বের করতে পারি নাই। বের করা যায়, এখানে বের করা যাচ্ছে, কারণ এখানে স্পষ্ট বলেছে সুর শলাকা কর্তৃক নিশ্চিত সুরের কম্পাঙ্ক কম। তার মানে দুইটা কম্পাঙ্ক মিলাই তো একটা বিট তৈরি করছে, 8টা বিট তৈরি করছে। একটা যদি কম্পাঙ্ক 256 হয়, একটার কত হবে? 264। এটা কম বলে দিছে, এই যে সুর অপেক্ষিত কম। তাহলে অর্গানলের কম্পাঙ্ক কত? 264। ঠিক আছে। আচ্ছা, অর্গানলের দৈর্ঘ্য কি পরিমাণ বাড়ালে এটি সুশলাকার সাথে একতালে বাজবে? শুষ্ক বায়ুতে শব্দের বেগ এত। তখন পরবর্তী লাইনগুলোতে শুধু অর্গানলের কথা বলছে। অর্গানলের দৈর্ঘ্য কি পরিমাণ বাড়ালে এটি সুশলাকার সাথে একতালে বাজবে? অর্গানলের দৈর্ঘ্য কি পরিমাণ বাড়ালে সুশলাকার সাথে একতালে বাজবে? ঠিক আছে। মোট কথা এখানে বলছে যে
যখন অর্গানলের কম্পাঙ্ক 264 তখন তার একটা দৈর্ঘ্য আছে, তাই না? তখন তার একটা দৈর্ঘ্য আছে। কিন্তু যদি সুশালাকার সমতলে বাঁচতে চায়, মানে 264 না 256তে বাঁচতে চায়, তাহলে দৈর্ঘ্য কত হবে? আমি মনে হয় ক্লিয়ারলি অঙ্কটা বোঝাইতে পারতেছি না, আমি বলতেছি আবার দেখো। এখানে এই যে ডাটাগুলো দেওয়া ছিল, এই ডাটাগুলো তো নিয়ে তো কারো কনফিউশন নাই। এই ডাটাগুলো কিভাবে আসলো, কোথা থেকে আসলো? এই যে ডাটাগুলো দেখো, এই ডাটাগুলো তোমার কাজ হচ্ছে, আমার যখন ভিডিও তুমি দেখবা, এই ডাটাগুলো বের করা, এই ডাটাগুলো তোমার ঠিক আছে কিনা তাই দেখো। তারপরের অঙ্কটা আমি বোঝাই দিতেছি তোমাদের। প্রথম বলছে খোলা অর্গানল আর সুশালাকা মিলে 8টি বিট তৈরি করে। সুশালাকার কম্পাঙ্ক আছে 256, অর্গানলের কম্পাঙ্ক 264। এটি বের করা, বুঝছো তো? তার মানে আমাদের এই অঙ্কে কম্পাঙ্ক দেওয়া আছে 264 অর্গানলের, সুশালাকার কম্পাঙ্ক দেওয়া আছে 256। আর পরের লাইনে বলছে অর্গানলের দৈর্ঘ্য কি পরিমাণ বাড়ালে এটি সুশালাকার সাথে একতালে বাজবে। অর্গানলের দৈর্ঘ্য কি পরিমাণ বাড়ালে এটি সুশালাকার সাথে একতালে বাজবে। একতালে বাজা মানে কি? সুশালাক অর্গানলটা বাজতেছে 264-তে, তার মানে সুশালাকার সাথে তো একতালে বাজতে না, 256-তে বাজতেছে না। তার মানে অঙ্কে বলছে অর্গানল এখন 264-তে বাজতেছে, অর্গানল এখন বুঝতেছে। আমি ক্লিয়ারলি লিখি, দেখো আমি লিখতেছি, অর্গানল 264 কম্পাঙ্কে বাজে, কম্পাঙ্কে বাজে, নাকি এটাতে বাজে অর্গানল? এটা তো সুশালাকা 256-তে বাজে, অর্গানল কততে বাজে? 264-তে বাজে, তাই না? যদি আমি প্রশ্নটা এই লাইনটা আবার লিখতেছি, অর্গানল 264 কম্পাঙ্কে বাজে, যদি 256 কম্পাঙ্কে বাজতে চায়, 256 কম্পাঙ্কে বাঁচতে চায়, তাহলে অর্গানলের দৈর্ঘ্য কি পরিমাণ বাড়াতে হবে, কি পরিমাণ বাড়াতে হবে। এই যে লেস্টার লাইনটা যেটা আছে, ওই লাইনটা আমি একটু অন্যভাবে লিখছি। যেখানে বলছে অর্গানলের দৈর্ঘ্য কি পরিমাণ বাড়ালে এটি সুশালাকার সাথে একতালে বাজবে, এই শুষ্ক বায়ুতে শব্দের বেগ এটা পরে, এই লাইনটা আমি ডিটেলস লিখছি। অর্গানলের দৈর্ঘ্য কি পরিমাণ বাড়াতে হবে যাতে এটি সুশালাকার সাথে একতালে বাজবে, এই লাইনটার অর্থ হয়েছে এইটা। অর্গানল 264 কম্পাঙ্কে বাজে, এই যে 264 কম্পাঙ্কে বাজে। যদি 256 কম্পাঙ্কে বাঁচতে চায়, মানে এই সুশালাকার মতো বাঁচতে চায়, এই যে সুশালাকার সাথে একতালে বাঁচতে চায়, সুশালাকার সাথে একতালে বাঁচতে চায়, তার মানে সুশালাকার কম্পাঙ্ক কত? 256। মানে অর্গানল 264-তে বাজে, কিন্তু সে সুশালাকার মতো বাঁচতে চাইতেছে। এই যে সুশালাকার সাথে একরকম ভাবে বাঁচবে, তার 256-তে বাঁচতে হবে। তো যদি 256 কম্পাঙ্কে বাঁচতে চায়, তাহলে অর্গানলের দৈর্ঘ্য কি পরিমাণ বাড়াতে হবে, তাই না? তাহলে অর্গানলটা কিন্তু দুইভাবে বাঁচবে, অর্গানলটা দুইভাবে বাঁচবে। প্রথমবার কিভাবে বাঁচবে? কম্পাঙ্ক 200 n2 = 264 কম্পাঙ্কে বাঁচবে। প্রথমবার সে n2 = 264 কম্পাঙ্কে বাঁচবে। আর দ্বিতীয়বার সে n2 = কত কম্পাঙ্কে বাঁচতেছে? 256 কম্পাঙ্কে বাঁচতে চাইতেছে। দুইশো কম্পাঙ্কে বাঁচতে চায়। অর্গানলটা 264 কম্পাঙ্কে বাজেই, তাই না? কিন্তু সে বাঁচতে চাইতেছে কম্পাঙ্কে, কত কম্পাঙ্কে? 256 কম্পাঙ্কে বাঁচতে চায়। ঠিক আছে, তাহলে দেখি যে মানে এই 264 কম্পাঙ্কে কিভাবে বাজে। আমি এটা দেখি, 264 কম্পাঙ্কে যদি বাজে তাহলে অর্গানল হয় দেখতে এরকম হয়। দেখাচ্ছি তোমাদের, এই একটা অর্গানল লাগতেছি ছোট করে আমি। অর্গানল কিভাবে বাজে? এই যেরকম, এরকম একটা সুর তৈরি করবে, খোলা অর্গানল, এই যেরকম। আচ্ছা, অঙ্কে কি খোলা অর্গানলের কথা বলছে নাকি অর্গানলের কথা বলছে? আবদ্ধ অর্গানলের কথা বলছে। দেখো তো,
অর্গানল দেখতে দুই রকম হয়, একটা হচ্ছে খোলা অর্গানল আর একটা হচ্ছে আবদ্ধ অর্গানল। আমাদের অঙ্কে শুধু বলছে অর্গানল। অর্গানল কি দুই পাশে খোলা না এক পাশে খোলা এটা বলে নাই। অর্গানল সাধারণত দুই পাশে খোলা থাকে, যদি এক পাশে বন্ধ থাকতো তাহলে বলে দিত অঙ্কে, যেহেতু বলে নাই তাহলে অর্গানল দুই পাশে খোলা। তাহলে আমি একটা অর্গানল লাগতেছি দুই পাশে খোলা, দেখো একটা অর্গানল লাগতেছি দুই পাশে খোলা। দুই পাশে অর্গানলটা দেখতে এরকম হবে, দেখো এই যে এরকম এরকম ভাবে বাজবে, এই যে দেখো এরকম ভাবে বাজবে না, মনে নাই? দুই পাশে খোলা নলের এরকম ভাবে বাজবে। আর এইটা হচ্ছে অর্গানলের দৈর্ঘ্য, এটা হচ্ছে অর্গানলের দৈর্ঘ্য, এটা হচ্ছে 1 নম্বর দৈর্ঘ্য। আমরা অর্গানলের প্রথমে এরকম যখন তখন দৈর্ঘ্য এরকম। আর এই অবস্থায় এটার এইটুকু হয়েছে তোমার ল্যামডা ভাগ 4, ল্যামডা ভাগ 4, এইটুকু হয়েছে তোমার ল্যামডা ভাগ 4, আর এটা হচ্ছে তোমার ল্যামডা ভাগ 4। তাহলে আমি লিখতে পারি L1 ইজ ইকুয়াল টু 2 ল্যামডা ভাগ 4, 2 ল্যামডা ভাগ 4, তাই না? যে 2 আর 2 কাটাকাটি যাবে, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু টুয়াইস L1 লেখা যায় কি, ল্যামডা ইজ ইকুয়াল টু টুয়াইস L1। তাহলে আমরা জানি কি ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা, বা আমি লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু এন ইন্টু 2 L1 লেখা যায় না? এই যে ল্যামডার বদলে 2 L1 লিখলাম। এখানে ভি এর মানটা তুমি এই যে 286 বসাইবা, আর এন এর মানটা এই যে 264 বসাইবা। তাহলে বসাইলে এরকম আসে, দেখো, বা 286 ইজ ইকুয়াল টু এন এর মান কত 264 ইন্টু 2 ইন্টু L1। এখান থেকে তুমি L1 এর একটা মান পাইবা। L1 এর মানটা হচ্ছে তোমার 5416 মিটার। একটা L1 পেলাম আমরা, তাই না? ঠিক এই কাজটাই আমরা এই পাশে করব। এই পাশে সে এত কম্পাঙ্কে বাঁচতে চায়, এই যে এত কম্পাঙ্কে বাঁচতে চায়, 256 কম্পাঙ্কে বাঁচতে চায়। তাহলে 256 কম্পাঙ্কে যখন বাঁচতে চায় এই দৈর্ঘ্যে হবে না, এই দৈর্ঘ্যে হবে না, দৈর্ঘ্য অন্যরকম করতে হবে। কারণ এই দৈর্ঘ্য থাকাকালীন সময় সে এত কম্পাঙ্কে বাজে। তাহলে আমি যদি এত কম্পাঙ্কে বাঁচতে চাই তাহলে দৈর্ঘ্যটার এত হবে না, চিত্র হবে এরকম দেখতে, চিত্র হবে তোমার এরকম। এই অর্গানলের এইরকম সুর তৈরি করবে আগের মতো, কিন্তু দৈর্ঘ্য অন্যরকম হবে, কারণ কম্পাঙ্ক যেহেতু চেঞ্জ করবো আমরা, তাহলে ওই কম্পাঙ্কে আর দৈর্ঘ্য এরকম হবে না। তখন দৈর্ঘ্য হবে তোমার L2। আমি ধরে নিলাম দৈর্ঘ্যটা L2, দৈর্ঘ্যটা হয়েছে L2, এবং আগের মতো এইটা হয়েছে ল্যামডা ভাগ 4, এইটা হয়েছে ল্যামডা ভাগ 4, এইটার ল্যামডা ভাগ 4, এইটার ল্যামডা ভাগ 4। আচ্ছা, একটা কিছু মনে রাখবা, এখানের ল্যামডা আর এখানকার ল্যামডা কিন্তু এক না, কারণ এখানকার কম্পাঙ্ক এক না, কিন্তু তাহলে ল্যামডা ভিন্ন। তাহলে আগের মতো আমরা লিখতে পারি এখানে L2 ইজ ইকুয়াল টু লিখতে পারি 2 ল্যামডা ভাগ 4, বা ল্যামডা ইজ ইকুয়াল টু এখানে লিখতে পারি আমরা ল্যামডা ইজ ইকুয়াল টু 2 L2 লেখা যায় না? আবার আমরা লিখতে পারি কি ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা, বা পরের লাইনে আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু এন এর মান কত, এন ল্যামডা, তাই না? এন এর মান কত আমাদের এখন 256 ইন্টু, আর ল্যামডার বদলে কি লিখতে পারবো 2L2, বা এই ভি এর মান কত বসাবো আমরা উইথ 286, এখানকার বেগ সমান হবে 286 ইজ ইকুয়াল টু 256 ইন্টু 2 ইন্টু L2। এখান থেকে L2 এর একটা মান আসবে, L2 এর মান আসবে তোমার 0.5586 মিটার। তার মানে L2টা হবে এরকম, মানে নতুন অর্গানলের যদি 256 বাজতেছে দৈর্ঘ্য এত হয়, এখন 264 যখন বাজে তখন L ছাড়া এত, তাহলে এখানে কি L বেশি লাগবে না? দেখো তো, আগের L ছিল 0.54, এখন হচ্ছে 0.55। তার মানে অঙ্কে এখন বলছে যদি সে 264 বাজে তার দৈর্ঘ্য এত, 256তে বাজলে তার দৈর্ঘ্য কত বাড়াইতে হবে?
আগের দৈর্ঘ্য এবং এত বর্তমান দৈর্ঘ্য তো কত বাড়াইতে হবে দেখো, সুতরাং দৈর্ঘ্য বাড়াইতে হবে, সুতরাং দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে, সুতরাং দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে, সুতরাং দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে ইজিক্যাল টু 0.5586 মাইনাস হচ্ছে 0.545416, এই দুটো বিয়োগ দাও, বিয়োগ দিলে একটা রেজাল্ট চলে আসবে, এটা হচ্ছে 0.017 মিটার, এটা অ্যান্সার। দেখো অঙ্কটা তোমার সোজা মনে হইলেও অঙ্কটা কিন্তু এত সোজা না, একটু জটিল আছে, ভাষাগুলো কিন্তু বুঝতে হবে যে কি বলতেছে এখানে অঙ্কের ভিতরে। আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ আমি ডিটেলস করছি অঙ্কটারে, বইয়ে সংক্ষেপে করা আছে, একটা সূত্রতে করা আছে ভি ইজিক্যাল টুয়াইস এনএল, এই সূত্রতে করে ফেলছে। তোমরা সংক্ষেপে করো, সমস্যা নেই, কিন্তু অঙ্কটা ডিটেলস করে একবার বুঝো, একবার বুঝো শুধু অঙ্কটা, তারপরে তুমি সংক্ষেপে করে ফেলো। আমরা পরের অঙ্কে যাই। এই অঙ্কটা, একটি সোনোমিটারের তার 200 কম্পাঙ্কযুক্ত একটি টিউনিং ফর্কের সাথে ঐকতানে থাকে। একটি সোনোমিটারের তার 200 কম্পাঙ্ক বিশিষ্ট একটি টিউনিং ফর্কের সাথে ঐকতানে থাকে, ঠিক আছে। তারের টান ঠিক রেখে সোনোমিটারের দৈর্ঘ্য 1% বৃদ্ধি করলে প্রতি সেকেন্ডে কয়টি বিট শোনা যাবে? তার মানে প্রথম লাইনে যেটা বলছে, আমি চিত্র এঁকে দেখাই। এই একটা টিউনিং ফর্ক, আর এইটা হচ্ছে সোনোমিটারের একটা তার, এই দুইটা মিলিতভাবে কোনো বিট তৈরি করে না, ঐকতানে থাকে, বুঝছো তো। একটি সোনোমিটারে তার 200 কম্পাঙ্কযুক্ত একটি টিউনিং ফর্কের সাথে ঐকতানে থাকে, ঐকতানে থাকে মানে কোনো বিট হবে না। তার মানে এইটার কম্পাঙ্ক যদি তোমার n1 হয়, এইটার কম্পাঙ্কও n1, দুইটা কম্পাঙ্ক সমান সমান। এইটাই প্রশ্ন বলছে যে একটি সুরলিকাটা বা টিউনিং ফর্ক একটি সোনোমিটারের তার আছে, তো তারের সাথে ঐকতানে থাকে। ঐকতানে থাকা মানে হচ্ছে যে এইটার কম্পাঙ্ক যদি n1 হয়, এইটার কম্পাঙ্ক n1। আচ্ছা, দুইটা মিলিতভাবে কোনো বিট হবে? এটার মিলিতভাবে ফলাফল হবে নো বিট, ফলাফলটা এটা হবে না, নো বিট। আর দুইটা কম্পাঙ্ক যদি সমান সমান হয়, কোনো বিট হবে না। এখন দ্বিতীয় ক্ষেত্রে বলছে তারের টান ঠিক রেখে, মানে তারের টান এখানে ছিল টি ধরলাম, এই তারের টান ঠিক রেখে সোনোমিটারের দৈর্ঘ্য 1% বৃদ্ধি করলে প্রতি সেকেন্ডে কয়টি বিট শোনা যাবে? তার মানে এখানে যদি আমরা টিউনিং ফর্ক রাখি, টিউনিং ফর্ক নিলাম, এটার কম্পাঙ্ক আগের মতোই আছে, কারণ এটার কম্পাঙ্ক বৃদ্ধি করিনি আমরা, আর এইটারটার দৈর্ঘ্য বৃদ্ধি করছি। এইটারটার দৈর্ঘ্য কি? এইটা প্লাস, এখন এই সোনোমিটার কিন্তু এরকম দেখাচ্ছি, এখনকার সোনোমিটারটার তারটা হয়েছে একটু লম্বা, মানে আগের দৈর্ঘ্য যদি এটার টান যদি এটা থাকে, দৈর্ঘ্য যদি L1 থাকছে, এখনকার দৈর্ঘ্য কিন্তু L না, এখনকার দৈর্ঘ্য হবে L2 ইজিক্যাল টু কত হয় দেখো তো, এটা L2 ইজিক্যাল টু L1 প্লাস L2 ইজিক্যাল টু হবে L1 প্লাস 0.01 L1, এইটা হবে। আর এখানকার টি কিন্তু টি থাকবে, প্রশ্নটা সেইটাই, এখানে কিন্তু বিট তৈরি করবে। এটার কম্পাঙ্ক কিন্তু এখন বাইরে গেছে, এটার কম্পাঙ্ক কত বলো দেখি? এটার কম্পাঙ্ক কিন্তু n2, মানে আগে n1 কম্পাঙ্কের একটা সুশলাকার সাথে একটা সোনোমিটার তার আছে, এটা কম্পাঙ্ক n1, কোনো বিট হয় না। এখন বলছে এটা তারের টান ঠিক আছে, তারের টান ঠিক রেখে, আগে যে তার টান ছিল এখানে টান ওইটা রেখে শুধু দৈর্ঘ্য বৃদ্ধি করছে, তাহলে তারের টান ঠিক রেখে দৈর্ঘ্য বাড়াইলে তো কম্পাঙ্ক অন্যরকম হয়ে যাবে না? তাহলে এখন এই সরলিকাটা আর এই সোনোমিটার
সরলরেখার কম্পাঙ্ক n1ই থাকবে, কিন্তু এটার দৈর্ঘ্য বৃদ্ধির কারণে এটার কম্পাঙ্ক কত হয়েছে n2। এখন কিন্তু বিট তৈরি করবে, ঠিক আছে? এখন বিট তৈরি করবে না? এখন বলছে এই বিট সংখ্যা কত, এখানে যে বিট হবে এই বিট n ইজ ইকুয়াল টু হোয়াট। ইজি ব্যাপার, এই বিটটা ইজ ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে? কয়টি বিট তৈরি করবে। তাহলে আমরা বিটটা পরে বের করি, আমরা এই বিট বের করতে হবে, বিটটা আমরা পরে বের করি। শুধুমাত্র আমরা এই সোনোমিটারে যে দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে এই বৃদ্ধিটা একটু কাজ করে এই n2টা বের করি, তাহলে বিট পাওয়া যাবে। আমরা যদি কোনোভাবে n2 বের করতে পারি তাহলে বিট পাওয়া যাবে না, n1 ই করে। তাহলে আমি প্রথমে এখানে একটা ডাটা মিসিং মনে হচ্ছে, কিন্তু ডাটাটা কই? n1 এর মান তো দেওয়া থাকার কথা, n এর মান তো দেওয়া থাকার কথা, দেওয়া আছে তো, দেখো এই যে 200 কম্পাঙ্ক হয়, তার মানে n1 এর মান দেওয়া আছে তো। আমি এটাই খুঁজতেছিলাম যে n1 এর মান কত, n1 এর মান হচ্ছে 200, তাহলে এখানকার n1 এর মানও কত, 200। ওকে, আচ্ছা এখন আমরা করব কি, n1 এর মান জানি, যদি কোনোভাবে n2 পেয়ে যেতে পারি তাহলে বিয়োগ দিলে বিট পাওয়া যাবে। n1 এর মান জানি, এখানে n1 কত, 200, এই n1 কিন্তু একই n1, তাহলে আমি যদি n2 বের করতে পারি তাহলে আমরা অঙ্ক করতে পারবো। এখন আমি যেটা করব, এই সোনোমিটারের জন্য একটা সূত্র লিখব। সূত্রটা হয়েছে এরকম, n1 ইজ ইকুয়াল টু, সোনোমিটারের জন্য n1 ইজ ইকুয়াল টু 1/2 L1 রুট ওভার টি ভাগ এম। মনে আছে সূত্রটার কথা, রুট ওভার টি ভাগ মিউ। এই সূত্রটার কথা একটু মনে করে দেখো, n1 ইজ ইকুয়াল টু 1/2 L1। এই যে এখানে তুমি ইচ্ছা করলে n1 এর মান বসাই দিতে পারো, পরে বসাই, এটা আমি 1 নং সমীকরণ দিই, এটা 1 নং সমীকরণ দিই। আর এখানে আমরা n2 এর একটা সমীকরণ রাখবো, যে এখান থেকে n2 ইজ ইকুয়াল টু হবে 1/2 L2 রুট ওভার টি ভাগ মিউ। এখন এখানে আমরা যদি মান বসাই দিই, মান বসাই দিলে এরকম আসবে, n2 ইজ ইকুয়াল টু 1/2 L2 1/2 L2 মান কত দেখো তো, এই যেখানে L1 প্লাস 0.01 L1 এইটা, আর রুট ওভার টি, এখানকার টি আর এখানকার টি একই হবে, টি ভাগ মিউ। এইটারে আমরা 2 নং সমীকরণ দিয়ে রাখলাম, এখন 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ যদি আমরা ভাগ দেই, এই যে এই 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ যদি ভাগ দেই, তুমি একটু দেখবা ভাগ দিলে এখান থেকে n2 পাওয়া চলে যাবে, যে 1 ভাগ যদি 2 করি, তোমরা একটু ক্যালকুলেশন করতে পারবে না, এটা 1/2 যদি করি, এখান থেকে n2 এর একটা মান অবশ্যই চলে আসবে, এবং n2 এর মানটা হবে 198 হার্টজ, 198 হার্টজ। আচ্ছা, আমরা n2 এর মান পেয়ে গেছি, n1 এর মান জানি আমরা, তো সুতরাং বিটের সংখ্যা কত হবে? সুতরাং বিট ইজ ইকুয়াল টু হবে তোমার n1 মান 200, এটার মান 98, তাহলে কত হবে, 200 মাইনাস 198 ইজ ইকুয়াল টু 2টি বিট হবে, 2টি বিট, এটাই অ্যান্সার। এখানে যেটা তোমরা বুঝতে পারবে না, এটা হচ্ছে এই L2 সমস্যা নিয়ে, এটা কীভাবে লিখলাম, এই যে এটা 1% বৃদ্ধি করছে, ওইটা এভাবে লেখা যায়, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতেছো, মানে একটু কষ্ট করে দেখো, বোঝার চেষ্টা করো, বুঝতে পারবা। আমাদের পরের অঙ্কটা হচ্ছে এই অঙ্কটা একটু পড়ি। দুইটি একই ধরনের তার সমকম্পাঙ্কে তির্যক কম্পাঙ্ক কম্পিত হচ্ছে, তার মানে এইটার অঙ্ক একই, একটি সেন্টিমিটার এত কম্পাঙ্ক, একটি ঐক্যতানে আছে, ঠিক এইরকম একই অঙ্ক। যখন একটি তারের টান 2.1% বৃদ্ধি করা হয়, ওখানে কি হচ্ছিল, দৈর্ঘ্য বৃদ্ধি করছিল, এই যেখানে দৈর্ঘ্য বৃদ্ধি, এখানে কি করছে, তারের টান বৃদ্ধি করছে, তার দুইটিকে একত্র কম্পিত, তখন 3টি বিট, 3টি সরকম্পিত হয়। এখানে কয়টি বিট এটা বের করছি, আর এখানে কয়টা বিট হয়েছে এটা দেওয়া আছে, তাই না? তার দুটির পারমাণবিক কম্পাঙ্ক নির্ণয় করা, মানে ওই যে n1 এবং n2 নির্ণয় করতে বলছি।
এটা আগেরটা যদি তুমি ঠিকমতো বুঝে থাকো, এই অঙ্কটা যদি বুঝে থাকো, তাহলে এই অঙ্কটা তুমি ইজিলি পারবা। এটা করাই দিতেছি না আমি, তুমি নিজেই পারবা। ঠিক আছে, না পারলে আমাকে বলবো, আমি বুঝাই দিব আবার এটা। কিন্তু এইটা করলে এটা পারবা, আগের যে অঙ্কটা একটু আগে করাইলাম ওইটা করলে এটা পারার কথা। ঠিক আছে, সহজ অঙ্ক। আমি তাহলে পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কটা হয়েছে এইটা, অঙ্কটা একটু পড়ো। দুটি অর্গান পাইপ একসঙ্গে বাজালে প্রতি সেকেন্ডে 8টি স্বরকম্প হবে, এটা স্বরকম্প বা বিট উৎপন্ন করে। আচ্ছা, এদের দৈর্ঘ্য 30 ইঞ্চি এবং 32 ইঞ্চি হলে কম্পাঙ্ক কত হবে? আচ্ছা, দৈর্ঘ্য দেওয়া আছে, দুইটার দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে দুইটি অর্গানল আমি আঁকি, দুইটি অর্গানল আমি আঁকতেছি। দুইটি অর্গানল একসাথে বাজাইতে বলছে। একটা অর্গানল হয়েছে এইটা, একটা অর্গানল 30 ইঞ্চি, একটা হচ্ছে 32 ইঞ্চি। তাহলে একটা অর্গানল আঁকলাম, একটা অর্গানলে একটা সুর হবে এই যে এরকম। ঠিক আছে, এইটার দৈর্ঘ্য হয়েছে তোমার 30 ইঞ্চি, এইটার দৈর্ঘ্য হয়েছে তোমার 30 ইঞ্চি, মানে এল। এর দৈর্ঘ্য L1 ইজিক্যাল টু আমি ধরলাম 30 ইঞ্চি। আর একটা অর্গানল আছে, ওইটার দৈর্ঘ্য একটু বেশি, তাই না? ওই অর্গানলের ভিতরে সুর হবে তোমার এরকমের, এবং এটার দৈর্ঘ্য কত হবে? 32 ইঞ্চি। এটার দৈর্ঘ্য হয়েছে 32 ইঞ্চি, মানে L2 ইজিক্যাল টু 32 ইঞ্চি। এবং দুইটা একত্রে বিট তৈরি করে, এইটা আর এইটা মিলে একত্রে যখন দুইটা একসাথে বাজে তখন 8টি বিট উৎপন্ন করে, তাই না? কয়টা বিট উৎপন্ন করে? 8টি বিট উৎপন্ন করে। ঠিক আছে, দেখছো তো প্রথম অর্গানলটা 30 ইঞ্চি 32 ইঞ্চি। আচ্ছা, এখন এই যে খোলা অর্গানলটা, এইটা অর্গানলের কথা বলছে, কিন্তু অর্গান পাইপ দুই ধরনের হয়, একটা খোলা হয় আর একটা আবদ্ধ হয়। আমরা একটু আগে যে অঙ্কটা করলাম, যেখানে এটা আমি খেয়াল করি না, এটা খোলা ছিল কিন্তু এই জন্য খোলা আঁকছি। তখন মনে হয় একটু বলছিলাম যে খোলা না আবদ্ধ বলা নাই, এই যে খোলা অর্গানল বলছিল, যে খোলা অর্গানল, তেমন দুই পাশে খোলা অর্গানল। খোলা অর্গানল এরকম তৈরি করছে, কিন্তু আমাদের এই অঙ্কে কিন্তু বলে নাই অর্গানলটা কি খোলা না আবদ্ধ। সে বলছে অর্গান পাইপ খোলা না আবদ্ধ, অর্গান পাইপ বলে নাই। এখন আমরা চিত্র এঁকে ফেলছি, কিন্তু খোলা চিত্র কিন্তু এঁকে ফেলছি খোলা। তো তোমার বইয়ে কিন্তু এটা আবদ্ধ অর্গানল দিয়ে করা আছে, মানে যেহেতু বলা নাই যে অর্গানলটা খোলা না আবদ্ধ, বলা নাই। ঠিক আছে, তো বই কি করছে, এটা আবদ্ধ অর্গানল দিয়ে করছে, কিন্তু আমরা বইয়ের সাথে মিলতেছে না, কিন্তু আমাদের এটা খোলা অর্গানল দিয়ে চিত্র এঁকে ফেলছি। সমস্যা নাই, যেহেতু অঙ্ক বলে নাই এটা খোলা না আবদ্ধ, তাহলে আমরা খোলা ধরে করলাম, কিন্তু বইয়ে আবদ্ধ ধরে করছে কিন্তু, তাই না? আচ্ছা, এই এই অর্গানলটা আর এই অর্গানলটা একসাথে এত। আচ্ছা, এই অর্গানলের কম্পাঙ্ক যদি N1 হয়, এটারও কম্পাঙ্ক কত হবে? N1 যদি হয়, তাহলে এটার কম্পাঙ্ক হবে N2। বুঝতে পারছো? তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা এই করতে পারি, লিখতে পারি এই যে এইটুকু সমান সমান হবে, এই যে এইটুকু সমান সমান হবে, এইটুকু সমান সমান হবে 2 ল্যামডা ভাগ 4। এটা হচ্ছে ল্যামডা 1 ভাগ 4, আর এটা হচ্ছে ল্যামডা 1 ভাগ 4। আর এই ক্ষেত্রে এটা কিন্তু ল্যামডা 2 হয়ে যাবে, তাই না? এটা কিন্তু ল্যামডা 2 হয়ে যাবে, এটা হবে ল্যামডা 2 ভাগ 4, এটাও ল্যামডা 2 ভাগ 4। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এরকম, দেখো এখানে লেখা যায় L1 ইজিক্যাল টু 2 ল্যামডা 1 ভাগ কত? 4। এখান থেকে আমরা ল্যামডা পাইতে পারি, ল্যামডা 1 পাইতে পারি, ল্যামডা 1 ইজিক্যাল টু হয়তো 2 L1, এটা পাইতে পারি। আবার এখান থেকে আমরা লিখতে পারি L2 ইজিক্যাল টু, মান পরে বসাই, L1 এর মান বসায় দেওয়া যায় কিন্তু 30 ইঞ্চি, এখানে L2 ইজিক্যাল টু পাওয়া যাবে 2 ল্যামডা ভাগ ল্যামডা 2 ভাগ কত? 4। তাহলে সুতরাং এখান থেকে ল্যামডা 2 ইজিক্যাল টু পাইতে পারি আমরা 2 L2। ঠিক আছে, এখানে আমরা সূত্র লিখতে পারি V ইজিক্যাল টু 2 L1, V ইজিক্যাল টু N ল্যামডা না,
2n(l1) লিখতে পারি আমরা, n থাকবে একটা, এখানে সূত্রটা লেখা ভুল হয়ে গেল আমাদের, আমি সংক্ষেপে লিখে ফেলি, v is equal to 2n1 l1, 2n1 l1, ঠিক আছে। এইটা দিলাম আমি 1 নং সমীকরণ। আর এখানে আমরা লিখতে পারি v is equal to 2l2 n2, এটা দিলাম আমি 2 নং সমীকরণ। এখান থেকে এটা কেমনে আসলো, এই যে এটা সূত্র, বুঝছো তো? আমাদের যখন পরীক্ষা অঙ্ক করবা তুমি এই চিত্রটা না আঁকলেও হবে, এই যে এইটা না আঁকলেও হবে, তোমার সূত্রটা মুখস্থ হয়ে যাবে, 2n1 2l2, অথবা কখনো কখনো 4l1 হবে, তাই না? এই যেটা আমরা v is equal to n ল্যামডা বসাইছি, ল্যামডার মান 2l1 বসাইছি, v is equal to n ল্যামডা, ল্যামডার মান কত 2l1 বসাইছি। আচ্ছা, এখানে যে বেগ হবে আর ওখানে একই বেগ হবে। ও আমি যে বলতেছিলাম যেটা, ওইটা আমি কিন্তু অঙ্ক ডিটেলস করাচ্ছি, পরীক্ষার হলে কিন্তু এত ডিটেলস লাগবে না, চিত্র দিয়ে করাচ্ছি। পরীক্ষার হলে চিত্র না এঁকেও তুমি করতে পারো, সংক্ষেপে শুধু এটা লিখবা, v is equal to 2l1 আর v is equal to l2 n2, এটা লিখে অঙ্ক করে ফেলবা, ঠিক আছে। যদি খোলা অর্গানাল হয়, খোলা অর্গানাল হলে সূত্র হবে 2l1 n1, আর যদি আবদ্ধ অর্গানাল হয় এখন সূত্র হবে 4l1 n1। আবদ্ধ হলে কেমনে 4 হয় তুমি নিজেই পারবা। আচ্ছা, এখানকার বেগ যদি ভি হয়, এখানকার বেগও ভি, তাহলে আমরা লিখতে পারি এইটা সমান সমান এটা লিখতে পারি, আমরা লিখতে পারি 2n1 l1 ইজ ইকাল টু 2l2 n2, লেখা যায় না? এটা লেখা যায়। এই 2 কাটাকাটি চলে যাবে, 2 কাটাকাটি চলে যাবে, কাটাকাটি চলে গেলে l1 l2 মান বসায় দিব। এখান থেকে আমি মান বসাই দিই, দেখো n1 এর মান আমি জানি না, ইন্টু এটার মান কত 30 ইঞ্চি, ইজিক্যাল টু l2 এর মান আমি জানি না, n1 l2 এর মান আমি জানি না, তাহলে l2 ইন্টু, না l2 এর মান আমি জানি, l2 এর মান কত 32 ইঞ্চি, 32 ইন্টু n2। এখান থেকে একটা সম্পর্ক পাওয়া যাবে, সম্পর্কটা হচ্ছে n1 ইজ ইকুয়াল টু 1.067 n2, এইরকম একটা সম্পর্ক তুমি পাবা, ঠিক আছে। এখন দেখো একটা ডাটা দেওয়া আছে যে প্রতি সেকেন্ডে 8টি বিট উৎপন্ন করে, তাহলে আমরা বিট বানাবো, এখন 8টি বিট উৎপন্ন করে। আচ্ছা, একটার কম্পাঙ্ক হচ্ছে n1, একটা কম্পাঙ্ক n2। আচ্ছা, n1 একটা হচ্ছে n2, এখন যদি বিট উৎপন্ন করে তাহলে বড় মাইনাস ছোট হবে, তাহলে বলো দেখি এখানে n1 বড় না n2 বড়, n1 বড় না n2 বড়? n1 বড়, কারণ n1 এর ল্যামডা ছোট, দেখো n1 দৈর্ঘ্য কম না 30 ইঞ্চি, আর এটা কত 32 ইঞ্চি, তাহলে n1 এর ল্যামডা কম হবে। অথবা তুমি যদি না বুঝতে পারো n1টা যে বড়, বুঝতে না পারলে যে এখানে দেখো এই সম্পর্কটা দেখো, এই সম্পর্ক দেখো, তাহলে আমরা বলতে পারি n1টা বড়, তাহলে n1 মাইনাস n2 ইজ ইকাল টু কত হবে 8 হবে। এখন আমি মান বসাই দিই, এখন মান বসাই দিই, n1 এর মান কত বসাবো, এই যে 1.067 n2 মাইনাস n2 ইজ ইকাল টু 8। এই এখান থেকে আমাদের n2 এর মান চলে আসবে, n2 ইজ ইকাল টু আসবে তোমার, n2 এর মান ইজ ইকাল টু আসবে তোমার 120 হার্টজ, এখান থেকে 120 হার্টজ আসবে, এটা একটা অ্যান্সার। এখন বলছি n1 কত, n1 এই যে এখান থেকে বের করতে পারবো না, এই যে n1, এখান থেকে n1 চলে আসবে, n2 এর মান এখানে বসায় দাও, বসায় দিলে আসবে 128 হার্টজ, 128 হার্টজ অ্যান্সার। তো তুমি অঙ্ক যত সংক্ষেপে করতে পারো তোমার ক্রেডিট, আমি অঙ্ক বড় করে করতেছি। পরের অঙ্কে যাই, পরের অঙ্কটা দেখতে এরকম, তুমি অঙ্কটা একটু পড়ো। অঙ্কটা একটু পড়ো তোমরা। একটি সুরেলি কাটা 1 সেন্টিমিটারের 20 সেন্টিমিটার এবং 25 সেন্টিমিটার দৈর্ঘ্যের সাথে শব্দায়িত করায় যথাক্রমে 25টি এবং 10টি বিট উৎপন্ন করে, কাটাটির কম্পাঙ্ক বের করো। তারের টান 1.25 কেজি, প্রতি সেন্টিমিটার দৈর্ঘ্যের ভর, প্রতি সেন্টিমিটার দৈর্ঘ্যের ভর
0.025 গ্রাম এবং জি ইজিক্যাল টু এত। অঙ্কটা তোমরা আবার পড়ো, আমি এই সময়ে আমি চিত্র আঁকতে থাকি যে চিত্রটা দেখতে কীরকম হবে। দুইটা ভাগে ভাগ করি, দুইটা ভাগ করে ফেললাম আমরা। বলছে একটি সরলরেখাটা একটা সেন্টিমিটারের 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের সাথে, মানে একটা সরলরেখাটা আঁকলাম। আমি অঙ্কটা যেভাবে করতেছি তুমি এভাবে করবা না, এটা করে কি আমি চিত্র আঁকতেছি তোমাদের করার জন্য তুমি ফর্মালি যেরকম দেওয়ার কথা এরকম করবা। এই সরলরেখাটা আর একটা সেন্টিমিটার, এই সেন্টিমিটার দৈর্ঘ্য ধরলাম ওটা L1 ইজিক্যাল টু 20 সেন্টিমিটার, তাই না? তাহলে এখানে একটা কম্পাঙ্ক পাওয়া যাবে N1, আর এইটার কম্পাঙ্ক ধরলাম N, তাহলে দুইটা মিলিত ভাবে বিট কত করে, বিট ইজিক্যাল টু করে তোমার 25টি। এইটাই দেওয়া আছে ওখানে, দেখো 25টি বিট তৈরি করে, দেখো বোঝো নাকি? আবার এই সরলরেখাটা, ওই একটা সরলরেখাটা এটা 25 সেন্টিমিটারের সাথে, মানে এই যে তারের দৈর্ঘ্য 25-এর সাথে, সেন্টিমিটার দৈর্ঘ্যের সাথে এই এল কত হবে, L2 ইজিক্যাল টু 25 সেন্টিমিটার দৈর্ঘ্যের সাথে আরেকটা কম্পাঙ্ক তৈরি করে, এবং এটার কম্পাঙ্ক N1। এবং এখন এই N1, সরি এটা Nই হবে। আমি প্রথম থেকে একটি সরলরেখাটা একটি সেন্টিমিটারের 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের সাথে, মানে এই সরলরেখাটা 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা সেন্টিমিটারের সাথে বিট তৈরি করে 25টি। এই যেটি লেখা আছে, ভালো করে পড়ে দেখো। আবার এই সরলরেখাটায় 25 সেন্টিমিটার দৈর্ঘ্যের সাথে, এই যে 25 সেন্টিমিটার দৈর্ঘ্যের সাথে বিট তৈরি করে কয়টা, 10টা। তার মানে এই সরলরেখাটা 25 সেন্টিমিটার দৈর্ঘ্যের সাথে বিট তৈরি করে N ইজিক্যাল টু 10টি, মানে বিটের সংখ্যা 10টি। ঠিক আছে, বিটের সংখ্যা 10টি। কাটাটির কম্পাঙ্ক বের করবো, কার কম্পাঙ্ক বের করতে বলছে বলো? এই N1 না, এই N2 না, এই N বের করতে বলছে। এই সরলরেখাটার কম্পাঙ্ক কত, এই N কত, কাটাটির কম্পাঙ্ক কত, সেন্টিমিটারের কম্পাঙ্ক চাই নাই, N1 N2 চাই নাই। তাহলে আমি ধরে নিলাম সেন্টিমিটারের কাটাটির কম্পাঙ্ক হয়েছে N, এটা N1 এর কম্পাঙ্কের একটা সেন্টিমিটারের সাথে বিট তৈরি করে 25টি। আবার এই সরলরেখাটা কি করে, N2 কম্পাঙ্কের আরেকটা সেন্টিমিটারের সাথে বিট তৈরি করে 10টি। তাহলে আমাদের এখানে N1 বাই করতে হবে, এখানে N1 বাই করতে হবে, তার দুইটা একই। আচ্ছা, N1 বাই করার জন্য, এই N বাই করার জন্য আমাদের N1 লাগবে, এই N অথবা এই N বাই করার জন্য এই N2 লাগবে। তাহলে আমরা প্রথমে এই N1 এবং N2 বাই করি। আমরা এই সেন্টিমিটারের জন্য সূত্র লিখলাম, দেখো সেন্টিমিটারের জন্য সূত্র লিখলাম N1 ইজিক্যাল টু 1/2 L1 রুট ওভার টি ভাগ মিউ। ঠিক আছে, এখানে আমি যদি মান বসাই দিই 1/2 L1 মানে 2 × 20 রুট ওভার দিলাম টি এর মান, এগুলো সব দেওয়া আছে, দেখো এই যে তারের টান দেওয়া আছে। আমি মান বসাই দিই, মান বসাই তুমি বুঝবা, যেহেতু এই সূত্র দিয়ে তুমি অঙ্ক করছে আগে। তাহলে 1.25 কেজি, এই যে 1.25 কেজির গ্রামে নিয়ে নিই, ইন্টু 1000, ইন্টু এটা ডাইনে নিলাম 981 দিয়ে গুণ দিলাম, মানে টি এর মান বসাই দিছি। এই যে টি এর মান দেখো এত কেজি ছিল, আমি গ্রাম করছি 1.25 ইন্টু 1000, আর 981 দিয়ে গুণ দিয়ে 980 দিয়ে গুণ দিছি, 980 দিয়ে ডাইনে হয়ে গেছে। আর মিউ এর মানটা অঙ্কে দেওয়া আছে, দেখো প্রতি সেন্টিমিটার দৈর্ঘ্যের এত, মানে 0.25। এখান থেকে একটা N1 এর মান চলে আসবে, N1 এর একটা মান চলে আসবে, এটা হচ্ছে 175 হার্টজ, 175 হার্টজ। ঠিক অনুরূপভাবে এখান থেকে আমরা N2 বের করবো, এই N2টা বের করবো, N2 ইজিক্যাল টু 1/2 L2 রুট ওভার টি ভাগ মিউ। এখান থেকে যদি বসাই দিই তাহলে 1/2 ইন্টু L2 এর মান কত, 25 সেন্টিমিটারে, আর টি এর মান ওই আগের মতোই 1.25। কারণ টানের কথা পরিবর্তন হবে, এটা কিছু বলে নাই, শুধু দৈর্ঘ্য পরিবর্তন হবে। 1000 ইন্টু 980, আর নিচে মিউর মান হচ্ছে 0.025। তাহলে এখান থেকে আমাদের N2 মান চলে আসবে 140 হার্টজ, 140 হার্টজ। তাহলে N2 ইজিক্যাল টু 140, আর এটা হচ্ছে N1 ইজিক্যাল টু এত।
ঠিক আছে। এখন এই n1 আর n মিলে বিট তৈরি করে 25টি, আর n2 আর n মিলে বিট তৈরি করে কত 10টা। এইটা তুমি যদি আমি ডিটেলসে এখন বুঝাইতে যাই তাহলে তোমার সেই যে ইসের মধ্যে যাইতে হবে, ওই আমরা কাটা কখনো ঘষছি, ঘষার পরে কম্পাঙ্ক বাড়ছে, তাই না? এরকম একটা সিস্টেম ছিল না? সোনোমিটারের মোম যুক্ত করছি, তার পেঁচাই দিছি, তার পেঁচাই দিলে ঘষলে বিটের সংখ্যা কমে, বিটের সংখ্যা বাড়ে, ওই অঙ্কগুলোর মধ্যে যাইতে হবে। ঠিক আছে, এবং ওইটা দিয়ে বোঝাইতে গেলে আরো জটিল হয়ে যাবে বিষয়টা। ঠিক আছে, কিন্তু আমরা একটু অন্যভাবে যদি কৌশলে করি তাহলে অঙ্কটা আর ওই জটিলতার মধ্যে যায় না। তার মানে এখানে কম্পাঙ্ক কমলে বিট সংখ্যা কমে, ওই আগের শর্তে যদি আমি যাই, কম্পাঙ্ক কমলে বিটের সংখ্যা কমবে। এই যে কম্পাঙ্ক আছে ছিল কত 175, আর এখন কম্পাঙ্ক হয়ে গেছে কত 40, তাহলে বিটের সংখ্যা কত 10। আগে বিট ছিল কত, এইটা আর এইটা মিলিত হবে বিট ছিল 25টি, আর এখন যেহেতু কম্পাঙ্ক কমে গেছে, দেখো আগে ছিল 175 কম্পাঙ্ক, এখন এটা কত কম্পাঙ্ক হয়েছে 140, তাহলে কম্পাঙ্ক হলে বিটের সংখ্যা কমে। ওই শর্তে যাইতে হবে, কিন্তু ওই শর্তে না যেয়ে আমরা অন্যভাবে করি অঙ্কটা। আমরা এখান থেকেই এন বাই করতে পারি। দেখো এই n1 দেওয়া আছে, বিট দেওয়া আছে, তাহলে এখান থেকে এন বাই করা যায় না? তাহলে n1 এর মান যদি 175 হয় তাহলে n এর মান কত হবে? এই 175 এর সাথে 25 যোগ অথবা 175 এর সাথে 25 বিয়োগ, মানে বিটের সংখ্যা যেহেতু 25টি, তাহলে একটা যদি 175 হয় আর একটা কত হবে? এই 175 থেকে 25 বেশি অথবা 25 কম। তাহলে এখানে সম্ভাব্য কম্পাঙ্ক কি কি হইতে পারে? সম্ভাব্য কম্পাঙ্ক হইতে পারে n হইতে পারে, n ইজিক্যাল টু হইতে পারে n ইজিক্যাল টু 175 যোগ কত 25 সমান সমান কত 150টি, অথবা n ইজিক্যাল টু 175 মাইনাস 25 সমান কত হবে 150টি। মানে n এর অ্যান্সার তাহলে দুইটা হয়। n এর অ্যান্সারটা কি হয়? দুইটা হয়। একটা হয় n ইজিক্যাল টু 175 যোগ 25 সমান 150টি। মানে বিট মানে কি? বিট মানে হচ্ছে দুইটা কম্পাঙ্কের পার্থক্য। তাহলে একটা কম্পাঙ্ক যদি 175 হয় আর একটা কম্পাঙ্ক কত হবে? এই 175 এর সাথে 25 বেশি অথবা 175 25 কম, তাই না? তাহলে n1 এর মান দুইটা আসতে পারে, যে n1 ইজিক্যাল টু 175 প্লাস 25 সমান 150টি, আর n ইজিক্যাল টু 175 মাইনাস 25 সমান 100। এটা ভুলেছো তো, তোমরা দেখো না, খেয়াল করো না। 175 প্লাস 25 সমান 200টি, এখানে হবে কতটি 200টি, আর এখানে 150টি। আচ্ছা, এই পাশ থেকে আমরা দুইটা এন বাই করছি, এই পাশ থেকে আমরা দুইটা এন বাই করতে পারি, এই পাশ থেকে আমরা দুইটা এন বাই করতে পারি। প্রথম এন হইতে পারে কিরকম? এন ইজিক্যাল টু হইতে পারে এরকম, এন ইজিক্যাল টু 140 যোগ 10 অথবা 140 মাইনাস 10। তাহলে প্রথম এন বার করলাম 140 যোগ 10 সমান কত হবে 150, অথবা এন ইজিক্যাল টু 140 মাইনাস 10 সমান কত হবে 130। এখন তোমার কাছে চারটা অ্যান্সার আছে, এই চারটা অ্যান্সারের মধ্যে কোনটা তোমার কারেক্ট মনে হয়? কোনটা কারেক্ট মনে হয়? এখানে এইটা বাদ, এখানে এটা বাদ, আর এখানে হয়েছে এইটা বাদ। তার মানে এন এর মান যদি 150 হয় তো দুই জায়গায় মিলে না? দেখো তো, এখানে এন এর মান 150, এখানে এন এর মান কত 150। তার মানে এখানকার এন, এখানকার এন এর এখানকার এন তো একই, তাহলে এখানে যদি 150 হয় এখানেও 150 হবে। নাকি এটা ধরবো অ্যান্সার, এখানে 200 এখানে আবার কত 130? তা তো হবে না। তাহলে অ্যান্সার, কারেক্ট অ্যান্সার হয়েছে এইটা। আমরা এইটুকু জিনিস বেশি করব, রাফ করবো, এটা রাফ করার পরে আমরা তো টোটাল 4টা লিখবো না এরকম, আমরা আগে ডিসিশন নিয়ে ফেলবো। ওই যে ওই অঙ্কের ক্ষেত্রে আগে ডিসিশন নিয়ে ফেলবো কোনটা হইতে পারে। 150 হইতে পারে না? তাহলে এখন আমরা ফাইনালি অঙ্ক করবো। 150 অ্যান্সার নাকি, তাই বলো? 150 অ্যান্সার, তাহলে আমরা এখন ফাইনালি অঙ্ক করবো। এটা আমরা খাতায় লিখবো না, এটা জাস্ট প্র্যাকটিস করবো। ওই যে বিটের অঙ্কে যেটা করছিলাম, ওই ইসের অঙ্কে অজানা কম্পাঙ্ক বের করা, ভর যুক্ত করছি, ঘষে ভর কমাইছি। এখন আমরা লিখবো কি, আমরা সিদ্ধান্ত হয়ে গেছে আমাদের এন এর মান কত 150, তাই না? তাহলে এখন আমি লিখবো যেহেতু যেহেতু কম্পাঙ্ক কমলে বিট কমে, সুতরাং
যে কোনো একটা লেখো। সুতরাং n ইজ ইকাল টু 175 মাইনাস 25 সমান সমান হবে 150টি। অথবা এই পাশ থেকে লিখতে পারতাম, তাহলে তখন লিখতাম কি 140 প্লাস 10 সমান সমান কত 150টি, এটাই অ্যান্সার। শুধু এই লাইনটা তোমার লিখতে হবে, যেহেতু কম্পাঙ্ক কমলে বিট কমে, সুতরাং n ইজ ইকাল টু এটা। কারণ আমরা সিদ্ধান্ত নিয়েই ফেলছি আগে 150টি হবে, তাই না? সুতরাং এটা লেখা দিতে হবে কম্পাঙ্ক কমলে বিট কমে, তাই তো হয়। আগে কম্পাঙ্ক ছিল 175, এখন কম্পাঙ্ক হয়েছে 140, তাহলে বিট কমছে না? আগে ছিল বিট 25, এখন হয়েছে বিট 10। এটা কৌশলে লিখতে পারবো না? আচ্ছা, আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্ক যেটা তোমরা একটু পড়ো। দুইটি সুরেলি কাটা একই সঙ্গে ধ্বনিত হলে প্রতি সেকেন্ডে 5টি বিট উৎপন্ন করে। দুইটি সুরেলি কাটার কথা বলছে, কিন্তু একটু আগের অঙ্কে যেটা করলাম এটা একটা সুরেলি কাটা আর 2টা সোনোমিটার ছিল, আর এখানে দুইটি সুরেলি কাটা 2টা সোনোমিটার। ভালো করে দেখো, দুইটি সুরেলি কাটা একই সঙ্গে ধ্বনিত হলে প্রতি সেকেন্ডে 5টি বিট উৎপন্ন করে। আচ্ছা, আমরা একটা কাজ করি, একটু কৌশলে আগে অঙ্কটা, কারণ এই তোমরা তো প্র্যাকটিস করতে করতে তোমাদের মুখস্থ হয়ে যাবে, কিন্তু এখন তো তোমাদের মুখস্থ হয়নি অঙ্কটা, কৌশলে যাই আমি। হ্যাঁ, তোমাদের মাথায় যাতে প্যাচ না লাগে। এই যে লাইনটা দেখতেছেন, এই লাইনটা আমরা এখন পড়বো না, এই লাইনটা না পড়ে অঙ্ক শুরু করি। তাহলে এই লাইনটা পড়লাম না, আমি অন্য লাইনটা পড়ি। দেখো, একটি কাটা, মানে দুইটি কাটার কথা বলছি, আগের লাইন একটু দেখো। দুইটি কাটা, একটি কাটা কোনো সেন্টিমিটার তারে 128 সেন্টিমিটার এবং অপরটি উক্ত তারের 130 সেন্টিমিটার দৈর্ঘ্যের সাথে ঐক্য তানের সমন্বয় করে। এই লাইনটা আমরা এই লাইন অনুসারে চিত্র রাখবো। মানে এখানে দুইটা সুরলি কাটার কথা বলছে, এই দুইটা সুরলি কাটার একটা কাটা করছে কি 128 সেন্টিমিটারের সাথে, আর একটা 130 সেন্টিমিটারের সাথে ঐক্যতানে আছে, ঐক্যতানে আছে এবং টান অববৃত্ততে আছে। ঠিক আছে, সুরলি কাটা দুইটি কম্পাঙ্ক কথা, মানে দুইটা সুরলি কাটার কথা বলছে। যে এই লাইনটা আমরা এখানে একটা বাদ রাখছি, দুইটি সুরলি কাটা কি করছে 5টা বৃত্ত, এটা পরে দুইটি সুরলি কাটার একটা করছে কি 128 সেন্টিমিটারের সাথে, আর একটা করছে কি 130 সেন্টিমিটারের সাথে তোমার কি করছে ঐক্যতা নিয়ে আছে। এই কাটা দুটির কম্পাঙ্ক কত, আমরা এই অনুসারে একটু চিত্রটা আঁকি। হ্যাঁ, আমরা আগের অঙ্কের ধারাবাহিকতা এই অঙ্কটার একটা চিত্র আঁকি। ব্যাপারটা সোজা, কিন্তু তোমাদের কাছে বুঝতে হয়তো সমস্যা হচ্ছে। এখানে একটা সুরলি কাটা নিলাম, ঠিক আছে, এইটা একটা সোনোমিটার তার নিলাম, একটা সোনোমিটার তার নিলাম। এই সোনোমিটার তারের লম্বা হয়েছে L1, L1 ইজ ইকাল টু 128 সেন্টিমিটার। ঠিক আছে, এই দুইজন মিলিতভাবে কোনো বিট তৈরি করে না, ঐক্যতানে আছে। এই কাটা আর এই তার ঐক্যতানে আছে, মানে কোনো বিট তৈরি করে না, মানে একই রকমের। তার মানে আমি যদি বলি এইটার কম্পাঙ্ক যদি N1 হয়, এটার কম্পাঙ্ক N1, কোনো বিট হবে? এটার নাম হয়েছে ঐক্যতানে থাকা। যখন কোনো বিট হবে না, তখন বলা হয় কি ঐক্যতানে থাকা। তার মানে আমরা স্পষ্ট দেখলাম যে সুরেলি কাটার কম্পাঙ্ক যদি N1 হয়, এই যে সোনোমিটারে 128 সেন্টিমিটার দৈর্ঘ্যের কম্পাঙ্ক N1 হবে। এবং আরেকটা সুরেলি কাটা নিলাম আমি এখানে। এই সুরেলি কাটা করে কি সোনোমিটার, আরেকটা সোনোমিটার আছে, ওই সেন্টিমিটারের দৈর্ঘ্য হয়েছে L2 ইজ ইকাল টু 130 সেন্টিমিটার। এইটার সাথে ঐক্যতানে আছে, মানে কোনো বিট তৈরি করে না, মানে এইটা আর এটা মিলিতভাবে কোনো বিট তৈরি করে না, তার মানে এটার কম্পাঙ্ক যদি N2 হয়, এটার তো কম্পাঙ্ক N2, মানে এটার কম্পাঙ্ক সেম। বুঝতে পারছো? তাহলে বিট কে তৈরি করে? যেখানে একটা বিটের কথা বলছে, এই বিটটা কে করে? এই সুরেলিকাটা সোনোমিটার কোনো বিট তৈরি করে না, ঐক্যতানে আছে, এই যে ঐক্যতানে আছে। এই সুরেলিকাটা এই সোনোমিটারের সাথে 130 সেন্টিমিটার কোনো বিট তৈরি করে না, ঐক্যতানে আছে। মানে ঐক্যতানে থাকা মানে হচ্ছে সুরেলিকাটার কম্পাঙ্ক সোনোমিটারের কম্পাঙ্ক সেম। আবার এই সুরেলিকাটা কি এই কম্পাঙ্কের সাথে ঐক্যতানে, মানে এই N2 আর N2 সেম। কিন্তু অঙ্কে যে বলছে এখন প্রথম লাইন বড়, ওই একটা বিট তৈরি করে। বিট কে তৈরি করে? বিট তৈরি করে যে এরা, এই কাটা এবং এই কাটা বিট তৈরি করে। এখানে কিন্তু বিট হবে না, তখন এই কাটা আর এই কাটা আলাদাভাবে নিয়ে আসবো আমরা। এই যেরকম বিট হবে, এই যে এইটা একটা কাটা যোগ এই আরেকটা সুরলি কাটা,
এটার কম্পাঙ্ক যদি n1 হয়, এটার কম্পাঙ্ক যদি n2 হয়, এখানে বিট হবে তোমার 5টি। দেখো এখন ক্লিয়ার হয়েছে নাকি? এই যে দুটি সরল কাটা একই সঙ্গে ধ্বনিত হলে প্রতি সেকেন্ডে 5টি বিট উৎপন্ন করে। তার মানে এখানকার কাটা আর এখানকার কাটা 5টি বিট তৈরি করে। তাহলে এটা আমরা পরে আলোচনা করি। তাহলে প্রথমে আমরা এই বিটটা আমরা পরে আলোচনা করি। প্রথমে আমরা n1 বের করার চেষ্টা করি আর এখান থেকে n2 বের করার চেষ্টা করি। এখান থেকে n1 বের করার চেষ্টা করি আর এখান থেকে n2 বের করার চেষ্টা করি। আমরা এইখান থেকে যদি n1 বের করবো, এই n1টা এখানকার n1, আবার এখান থেকে যদি n2 বের করি, এই n2টাই এখানকার n2। তার মানে আমরা এই সরলীকাটা দিয়ে কোনো n1 বাই করবো না, আমরা এইটা থেকে n1 বাই করে ওইটাই এখানকার n1। তাহলে আমরা এখানকার সূত্র লিখতে পারি। প্রথমে এই সেন্টিমিটারের জন্য সূত্র লেখা যায়। সূত্রটা লেখা তো দেখি এরকম। এই সেন্টিমিটারের জন্য সূত্র হবে তোমার এরকমের, ওই যে n1 ইজ ইকাল টু 1 ভাগ 2l1 রুট ওভার টি ভাগ মিউ। আর এখানকার n2 সূত্র হবে n2 ইজ ইকাল টু 1 ভাগ 2l2 রুট ওভার টি ভাগ মিউ। আচ্ছা, এখানকার টি আর এখানকার টি সেম। এই যেখানে বলছে টান অপরিবর্তিত আছে, যে টান অপরিবর্তিত আছে, মানে এখানকার টি আর এখানকার টি সেম। এখানকার মিউ সেম হবে। ঠিক আছে? এখান থেকে আমি l1 এর মান জানি, টি এর মান জানি না, মিউ এর মান জানি না। এখান থেকে l2 এর মান জানি। তাহলে আমরা এক কাজ করি, এটার 1 নং সমীকরণ দিলাম আর এটার 2 নং সমীকরণ দিলাম। আচ্ছা, আমরা এই জিনিসটা মুছে দিই, এই জিনিসটা অতিরিক্ত যে জিনিসটা, এটা মুছে দিলাম। তাহলে আমি এখন 1 নং এবং 2 নং সমীকরণ যদি ভাগ দিই, 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ যদি ভাগ দিই, ভাগ দিলে তোমার এইরকম একটা জিনিস আসবে, n1 ভাগ n2। এই যে এখানে দেখো n1 ভাগ n2, একটারে আরেকটাতে ভাগ দিতেছি, ইজিক্যাল টু হবে এই যে টি ভাগ মিউ কাটাকাটি চলে যাবে, তাই না? তাহলে এখানে আসবে তোমার 2 কাটাকাটি চলে যাবে। এখান থেকে একটা আসবে 2 কাটাকাটি চলে যাবে। এটা আসবে তোমার l2 ভাগ l1। আমরা কি করছি? 1 নং সমীকরণ ভাগ করছি 2 নং সমীকরণ। মান বসাই দাও। ভাগ করছি কিন্তু ভাগ করে কাটাকাটি চলে গেছে সব। তাহলে n1 ভাগ n2 ইজ ইকাল টু l1 এর মান কত দেখো তো? 128। আর এটা কত? 130। বা এখান থেকে n1 এর একটা মান আসবে, n1 এর মান আসবে ইজ ইকাল টু 1.0156 n2। এইটা একটা মান আসবে, এটা একটা মান আসবে। n1 এর মান আসলে এত, তাই না? আচ্ছা, এই যে একটা সমীকরণ আমরা পাইলাম, এই যে একটা মান পাইলাম, এখান থেকে স্পষ্ট বোঝা যায়। সুতরাং আমরা বলতে পারি, সুতরাং বোঝা যাচ্ছে n1টা বড়, n1টা বড় n2-র চাইতে। এই n1টা বড়, এই n2-র চাইতে n1টা বড়। ঠিক আছে? n1টা বড়, n2-র চাইতে বড় না? তাহলে তো আমরা বিটের সূত্র লিখতে পারি, যে এই সরলীকাটা এটার কম্পাঙ্ক n1 আর এই সরলীকাটা এটার কম্পাঙ্ক কত? n2। এই দুইটা মিলিতভাবে একটা বিট তৈরি করে। বিটটা কত? n। এই n ইজিক্যাল টু হবে কোনটা? বড় মাইনাস ছোট, n1 মাইনাস n2। লেখা যায় না এখানে? দেখো তো লেখা যায় নাকি? এই বিট সমান সমান এইটা, এই কাটা এবং এই কাটা মিলিতভাবে একটা বিট তৈরি করে। তাহলে এই কাটার কম্পাঙ্ক, এই কাটার কম্পাঙ্ক। তাহলে আমি যদি বিট লিখি, তাহলে বড় মাইনাস ছোট লেখা যায় না? তাহলে আমি পরবর্তীতে লিখে দিই n ইজিক্যাল টু, n মানে কত? 5টা, ইজিক্যাল টু n1 এর মান কত? আমরা একটু আগে বের করছি, দেখো 1.0156 n2 মাইনাস n2। এখান থেকে দেখো একটা n2 মান চলে আসবে। n2 মান চলে আসবে তোমার 320 হার্টজ। 320 হার্টজ। আচ্ছা, এই n2 মান যদি আমি এখানে বসাই দিই, যে এখানে যদি বসাই দিই, তাহলে n1 মান চলে আসবে। n1 মান কত আসবে? 325 হার্টজ। 325 হার্টজ। এই দুইটা অ্যান্সার আমাদের হয়ে গেছে। এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার হয়ে গেছে। আশা করি তোমরা বুঝছো। অঙ্কটা জটিল না, কিন্তু ভাষাটা পড়লে একটু জটিল লাগে।
আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। আমরা এখন পরের অঙ্কে যাই। পরের অঙ্কটা হচ্ছে এইটা। অঙ্কটা একটু পড়ো। 24টি শস্যলাকা ক্রমবর্ধমান কম্পাঙ্ক হিসাবে পরস্পর সাজানো আছে। 24টি শস্যলাকা ক্রমবর্ধমান কম্পাঙ্ক হিসাবে পরপর সাজানো আছে, মানে এখানে একটা শস্যলাকা, তারপর একটা শস্যলাকা, এরকম 24টা শস্যলাকা এরকম সাজানো আছে। যে কোনো শস্যলাকা তার পরবর্তী শস্যলাকার সাথে 4টি বিট তৈরি করে। যে কোনো শস্যলাকা তার পরবর্তী 4টি শস্যলাকা কয়টা বিট তৈরি করে? 4টি বিট তৈরি করে, এবং শেষ শস্যলাকাটি প্রথমটির অষ্টক হয়। অষ্টক নিয়ে আমরা কথা বলছিলাম মনে হয়, যে অষ্টক মানে কি, যে একটার কম্পাঙ্ক যদি তোমার 300 হয় তাহলে অপরটার কম্পাঙ্ক হবে 2 গুণ 2 × 300। এটার নাম হয়েছে কি? অষ্টক। আমরা গত ক্লাসে এই অষ্টকটা বলছিলাম, মনে করে দেখো। আচ্ছা, প্রথম এবং শেষ শলাকা দুটির কম্পাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, এখানে 24টি সুশলাকা এরকমভাবে আইকা অঙ্ক করা সম্ভব না। 24টি না থেকে 64টি থাকতে পারে। ধরো কোনো একটা অঙ্কের মধ্যে আছে 122টা শস্যলাকা, তাহলে 122টা শস্যলাকা আইকা অঙ্ক করা যাবে? তাহলে আমি এক কাজ করি, আমি অল্প কয়েকটা শস্যলাকা আঁকি, তারপর এই অনুসারে আমি একটু হিসাব করে দেখি কি হয়। মনে করে একটা শস্যলাকা হয়েছে এইটা, আমি একটা শস্যলাকা আঁকলাম, তারপরে একটা শস্যলাকা আঁকলাম, তারপরে আরেকটা শস্যলাকা আঁকলাম, তারপরে একটা শস্যলাকা আঁকলাম, তারপরে আরেকটা শস্যলাকা আঁকলাম, তারপরে আরেকটা শস্যলাকা আর আঁকলাম না, এরকম 24টা আঁকতে হবে। এটা হচ্ছে 1 নম্বর শস্যলাকা, এটা হচ্ছে 2 নম্বর শস্যলাকা, এটা 3 নম্বর শস্যলাকা, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, আর এটা 6 নম্বর। তাহলে 6টা শস্যলাকা লাগছে, তাই না? মনে করি প্রথম শস্যলাকার কম্পাঙ্ক হয়েছে n1। প্রথম শস্যলাকার কম্পাঙ্ক কত? n। বলো তো দ্বিতীয়টার কম্পাঙ্ক কত হবে? দুইটার মাঝখানে দুইটা পরস্পর পাশাপাশি দুইটার পার্থক্য হয়েছে 4টি বিট। তার মানে এটা যদি n হয় তাহলে এটা হবে n+4। এটা হবে কত? হবে n+8, তাই না? এরকম হবে না? এটা কত হবে? n+12। এটা কত হবে? n+16। এটা কত হবে? n+20। এরকমভাবে 24 নাম্বারটা তুমি বের করতে পারবা না? আমি 6টা বের করছি, মানে বিয়োগটা দেখো, এই যে ক্রমবর্ধমান হার আছে, এই যে দেখো 24টি শস্যলাকা ক্রমবর্ধমান কম্পাঙ্ক হিসাবে, মানে এইটার সাথে এটার 4টে বেশি, এটার সাথে এটা 4টে বেশি, এটার সাথে এটা 4টে বেশি, এটার সাথে এটা 4টে বেশি, এরকম 4টা আছে, তাই না? আচ্ছা, 24টি শস্যলাকা ক্রমবর্ধমান কম্পাঙ্ক হিসাবে পরস্পর সাজানো আছে। যে কোনো শস্যলাকা তার পরবর্তী শস্যলাকাতে 4টি বিট তৈরি করে, মানে 4টি বিট বেশি আছে। শেষ শস্যলাকার এই যে এটা পরে পড়ি, তাহলে আমরা এখানে যেটা লিখছি এটা লেখা ঠিক আছে তো প্রশ্ন অনুসারে? আচ্ছা, আমরা এই যে 6 নাম্বার যেটা শস্যলাকা তার কম্পাঙ্ক বের করছি n+20। এটা আমি একটু লিখি, দেখো n6 হবে n+20। লেখা যায় না? n6 n+20 লেখা যায় নাকি? দেখো n6 n+20। আচ্ছা, এইটার এইভাবে লেখা যায় না? দেখো তো পরের লাইনে লেখা যায় নাকি? দেখো তো, বা n6 n+5 × 4 লেখা যায় নাকি? দেখো 5 × 4 লেখা যায়। আচ্ছা, পরের লাইনে লেখা যায় নাকি? n6 n প্লাস এই 5-এর বদলে আমি এটাই লিখলাম, দেখো 5-এর বদলে আমি লিখলাম 6 - 1 × 4 লেখা যায় নাকি? দেখো লেখা যায়। 6 নাম্বারের কম্পাঙ্ক 1 নাম্বারের কম্পাঙ্ক, এটা কিন্তু 1 নাম্বারের কম্পাঙ্ক, প্লাস 6 - 1 আচ্ছা এর 4 লেখা যায়। তুমি আমি যেটা করলাম এটা তুমি এইটার ক্ষেত্রে করো, 5 নাম্বারটা করো। 5 নাম্বারটার ক্ষেত্রে কি হবে? সূত্র কি হবে? n5 n+16। আমি আরেকটা করতেছি, এটা তো করছি, এরকম হচ্ছে না?
n5 ইজিক্যাল টু n প্লাস 16 বা n5 ইজিক্যাল টু হবে তোমার n প্লাস 4 গুণ 4 লেখা যায়, বা লেখা যায় এটারে n5 ইজিক্যাল টু n প্লাস এই 4 এর বদলে আমি লিখি এটা লিখলাম, 4 এর বদলে লিখলাম 5 মাইনাস 1, একই তো কথা, ইন্টু 4। আচ্ছা দুইটা আমরা করে ফেলছি। n6 এর ক্ষেত্রে আমরা একটা সূত্র মতো হয়ে গেছে। আমি n7 এর জন্য সূত্র লিখি, তাহলে n7 এর জন্য হবে এরকম, দেখো n7 ইজিক্যাল টু হবে তোমার n প্লাস 7 মাইনাস 1 ইন্টু 4। এই যে মিলাই দেখো, এই যে n6, এই যে 6 মাইনাস 1, n5 মানে কি 5 মাইনাস 1, n7 তাহলে 7 মাইনাস 1 ইন্টু 4, এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে, তাহলে আমরা এখানে আমি লিখতে পারি n24 ইজিক্যাল টু হবে তোমার 24 নম্বরের জন্য কি হবে n প্লাস 24 মাইনাস 1 ইন্টু 4 লেখা যায় না? দেখো তো সূত্র হয়েছে না এটা, দেখো তো n24 ইজিক্যাল টু n প্লাস 24 মাইনাস 1 ইন্টু 4, তাহলে n6 হলে কি হবে 6 মাইনাস 1 ইন্টু 4, n7 হলে কি 7 মাইনাস 1 ইন্টু 4, n5 হলে কি হয় 5 মাইনাস 1 ইন্টু 4। এইটাই এই অঙ্কের জন্য সূত্র, কারণ আমার অঙ্কে 24টি শস্যলাকার কথা বলছে, তাহলে এটাই সূত্র, আমরা সূত্র বানাই ফেলছি, তাই না? সূত্র তো এটা মুখস্থ না, আমরা সূত্র বানাই ফেললাম আর কি এখানে। তার মানে এটা একটু লিখে ফেলি, n24 ইজিক্যাল টু n1, আমি n1 লিখি এটা, হ্যাঁ 1 নম্বর কম্পাঙ্ক ছিল না এটা, n1 প্লাস 24 মাইনাস 1 ইন্টু 4, তাই না? আচ্ছা এখন বলছে প্রথম কম্পাঙ্কটা শেষ যে 24 নম্বরের যে শস্যলাকাটা, যে প্রথম এবং শেষ দুইটি কম্পাঙ্ক, আচ্ছা মানে আমাদের এই অঙ্কে বের করতে বলছে n1 ইজিক্যাল টু হোয়াট আর n24 ইজিক্যাল টু হোয়াট, এই দুটো বের করতে বলছে, না? আরেকটা ডাটা দেওয়া আছে কোথায় জানো, ওই যে তৈরি করে শেষ শস্যলাকাটি যদি প্রথমটির অষ্টক হয়, মানে শেষ শস্যলাকাটা হচ্ছে n24 ইজিক্যাল টু শেষ শস্যলাকা কত n24 না? আচ্ছা আমি লিখতেছি দেখো n24 ইজিক্যাল টু হবে 2n1, অষ্টক মানে কি দ্বিগুণ না, প্রথমটার কত n1, তাহলে শেষটা কত এইটা, এই যে এরকম। তাহলে এই সূত্রের মধ্যে আমি মান বসাই দিই, এখন মান বসাই দিলে n24 এর বদলে আমি লিখলাম 2 n1 ইজিক্যাল টু n1 প্লাস 23 ইন্টু 4, এখান থেকে দেখো স্পষ্ট n1 এর একটা মান চলে আসে, n1 এর একটা মান চলে আসে, n1 এর মান আসবে তোমার 92 হার্টজ, একটা অ্যান্সার হয়ে গেছে। তাহলে n1 মান যদি 92 হয়, তাহলে n2 ইজিক্যাল টু কত হবে, n24 ইজিক্যাল টু কত হবে, n24 ইজিক্যাল টু হবে 2 ইন্টু 92, 2 ইন্টু 92 করলে কত হয় 184 হার্টজ, ঠিক আছে, অ্যান্সার হয়ে গেল। এটা ছিল এই অধ্যায়ের শেষ অঙ্ক, আমাদের শব্দের ব্যতিচার চ্যাপ্টারের শেষ ক্লাস এখন। তা আশা করি তোমরা সব অঙ্কই ভিডিও ক্লাস করার পরে বুঝতে পারবা, যদি না বুঝতে পারো আমাকে জানাবা। আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে গেল, পরবর্তী চ্যাপ্টার হচ্ছে ডপলার ইফেক্ট, এটা আগামী ক্লাসে শুরু হবে। তো আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে, খোদা হাফেজ।